ঘুরে ফিরে আবার সেম জিনিসটাই হইতেছে। লেট মি এক্সপ্লেইন। আপনি যদি বেশ কিছুদিন ধরে ফাহমিদুলের ব্যাপারে বিভিন্ন নিউজগুলো ফলো করেন, আপনি দেখবেন ঘুরে ফিরে অনূর্ধ্ব 23 এই কথাটা বারবার বলা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে। যখন আপনি দেখবেন ইউটিউবের মধ্যে 71 টিভি থেকে শুরু করে সব জায়গায় অনূর্ধ্ব 23 এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। তাহলে কি ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে? আমার তো তাই মনে হয়। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা নিয়ে, ফাহমিদুল কি অনূর্ধ্ব 23 দলে নাকি জাতীয় দলে, তাকে কি জাতীয় দল থেকে বাদ দেওয়ার প্ল্যানিং করা হচ্ছে? আজকের ভিডিওতে আলোচনা করব এগুলা নিয়ে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমে একদম আমরা শুরু থেকে শুরু করি। হঠাৎ করে একটা প্লেয়ারকে কোচ বললো যে হ্যাঁ, আমাদের একটা ভালো প্লেয়ার আছে, আমরা দেখতেছি, আমি ভিডিও দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এই প্লেয়ারটাকে আমরা বাংলাদেশ টিমে খেলাতে পারবো। তারপর ফাহমিদুলকে সৌদি আরবের ক্যাম্পে ডাকা হয়, সেখানে সে একটা প্রস্তুতি ম্যাচ খেলে, ফ্রেন্ডলি টাইপের, তারপরে বিভিন্ন ধরনের অনুশীলন করে কোচ তাকে দেখে। বাফুফের ফেসবুক পেজের মধ্যে ফাহমিদুলের বিভিন্ন ক্লিপও চলে আসে, এমনকি ইউটিউবে ফাহমিদুলের ক্লাবের বিভিন্ন খেলার ক্লিপ মানুষ অলরেডি দেখে ফেলে। বাংলাদেশের মানুষ ফাহমিদুলের প্লেইং স্টাইল থেকে শুরু করে ইন্টেন্সিটি, স্পিড, সবকিছু তারা পছন্দ করে ফেলে। এই প্লেয়ারকে আমাদের দরকার। হামজা আর ফাহমিদুলের যে জুটি হবে অসাধারণ হবে। ফিল্ডে তাদের যে ইম্প্যাক্ট থাকবে সেটা বাংলাদেশ টিমকে হেল্প করবে যাতে তারা গোল স্কোর করতে পারে, যেটা বাংলাদেশ টিমের বিশাল একটা সমস্যা। এখন এই 7 দিনের ট্রেনিং এর মধ্যে কিছু তো একটা হয়েছে, তখন কোচ ডিসাইড করলো যে না, ফাহমিদুলকে আমরা বাদ দিব। এখন এটা কোচ ডিসাইড করছে না অন্য কেউ ডিসাইড করছে, এটা আলাদা আলোচনার বিষয়। আমরা আপাতত ধরেই নিই যে কোচ করছে। কোচ তারপর বাংলাদেশে আসলেন, সবাই জিজ্ঞেস করা শুরু করলো ফাহমিদুল কই। আমার যেটা মনে হয় কোচের এখানে কোনো আইডিয়া ছিল না যে তাকে ফাহমিদুল নিয়ে কোনো কোয়েশ্চেন করা হবে, কারণ তখন অলরেডি বাংলাদেশে হামজা চলে এসেছে। হামজার মতো প্লেয়ার যখন বাংলাদেশে চলে আসছে, মানুষ ফাহমিদুলকে এমনিই ভুলে যাবে। আমার যেটা মনে হয় এটা কোচরা প্ল্যানিং করছে, বাট ব্যাপারটা সেরকম হয় নাই। তারপর আপনি যখন দেখছেন পরবর্তীতে ফাহমিদুল ইস্যুতে তারা বিভিন্ন ধরনের অপিনিয়ন, স্টেটমেন্ট দেওয়া শুরু করছে, এইটার কারণে ওইটার কারণে, তো একটার সাথে একটা কিন্তু মিলতেছিল না। পরবর্তীতে আমরা কিন্তু অনেকটা সত্য জানতে পারছি, যে পরে আমরা জানতে পারছি যে শ্রাবণের সাথে ইস্যু হয়েছে, এর প্রেক্ষিতে কোচের সাথে কথা কাটাকাটি, তারপরে সে আবার সরি বলেছে, কিন্তু কোচ সেটা মানে নাই। অনেকটা এরকম, কিন্তু কোচ বললো যে সে রেডি না। মানে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আমরা কিন্তু তাকে নিয়ে দেখতে পাচ্ছি। তো এটা থেকে মানুষ কিন্তু একদম খেপে যায় যে না, এবার আন্দোলন করতে হবে। তো ফাহমিদুল ইস্যুতে কিন্তু আন্দোলন শুরু হয়ে যায়, অথচ দেশে হামজা আছে, তারপরেও তারা ফাহমিদুলকে নিয়ে আন্দোলন করতেছে। ব্যাপারটা কল্পনার বাইরে, যে মানে একজন প্রিমিয়ার লিগের প্লেয়ারকে অ্যাটেনশন না দিয়ে তারা সিরিয়া ডি এর প্লেয়ারকে অ্যাটেনশন দেওয়া শুরু করছে। অ্যামেজিং। তারপরে চাপের মুখে এসে বলা হলো যে ফাহমিদুলকে যেহেতু এবার কোচ বাদ দিয়ে দিছে, আমরা এবার কিছু করতে পারতেছি না, সে অলরেডি ইতালি পৌঁছে গেছে, কিন্তু আমরা জুনে যখন সিঙ্গাপুরের সাথে ম্যাচ হবে সেখানে আমরা ফাহমিদুলকে ফর শিওর দেখতে পাবো। প্রথমে কিন্তু এটা বলে আন্দোলনটাকে স্টপ করা হয় যে আমরা এখন হামজার খেলা দেখি আপাতত, আমরা যখন জুনে দেখবো যে তখন ফাহমিদুল আসছে, তখন আমরা ফাহমিদুলের খেলা এনজয় করবো, তাকে আমরা তখন টিমে আনবো ফর শিওর। এটা বলেই কিন্তু আন্দোলনটা মোটামুটি থামানো হয়েছিল। তারপর ফাহমিদুলকে নিয়ে কোচ থেকে শুরু করে সবাই কিন্তু পজিটিভ কথাবার্তা বলা শুরু করছে, এটা বোঝানোর জন্য যে আমাদের প্ল্যানিং এ ফাহমিদুল আছে, আমরা তাকে বাদ দিই নাই, আমরা জাস্ট একটু সময় নিচ্ছি। এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছে। তার স্পিড ভালো, সে অনেক ভালো প্লেয়ার, তার পটেনশিয়াল অনেক বেশি, খালি বয়স একটু কম, আমরা আর একটু পরিণত হওয়ার জন্য ওয়েট করছি, এই টাইপের কথাবার্তা বলা হয়। আর জনগণও মোটামুটি শান্ত হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কনসিডার করতেছো, আমরা খুশি হয়েছি, এই টাইপের একটা জনগণের রিপ্লাই বা রেসপন্স অনেকটা এই ধরনের হয়েছে। কিন্তু ঈদে যখন 71 টিভিতে একটা ইন্টারভিউ দেখছি, ফাহাদ করিম মেবি ওনার নাম, বাফুফের যে কর্মকর্তা, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাকচুয়ালি ফাহমিদুলকে কি আনা হচ্ছে কিনা, তখন সে বললো যে আসলে কোচের প্ল্যানিং এ সে আছে, রাডারে সে আছে, আর সামনে সে আসতে পারে, কিন্তু এটা শিওর না উনি যে জাতীয় দল নাকি অনূর্ধ্ব 23। বাফুফের যে দুইটা সেন্সিটিভ ইস্যু আছে, সেই দুইটার মধ্যে একটা হচ্ছে ফাহমিদুল, আরেকটা হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরীটা তো সবাই মোটামুটি সেটেল ডাউন, যে তিনি আসছেন, খেলছেন, সবকিছু ওকে। ফাহমিদুলের ইস্যুটা কিন্তু বার্নিং, সেটা কিন্তু সেটেল ডাউন হয় নাই। কিন্তু উনি বলতেছেন যে উনি জানে না যে অনূর্ধ্ব 23 নাকি জাতীয় দল। আমি আপনাকে এটা বলি, এটা একটা সাইকোলজিক্যাল গেম। আপনাকে আমি প্রথমে বলবো না যে আমরা ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দিচ্ছি, কারণ ওটা বললে আপনি চেতে যাবেন। আমি যেটা বলবো যে হ্যাঁ 50-50 চান্স, এটাও হইতে পারে, ওটাও হইতে পারে, আমি শিওর না। তখন আপনার মাথার মধ্যে আমি কিন্তু একটা জিনিস ক্রিয়েট করলাম যে বাদও পড়তে পারে, তো আপনি আস্তে আস্তে মেনে নেওয়া শুরু করছেন। আপনাকে যখন আমি 3-4 বার করে এই জিনিসটা শোনাবো যে অনূর্ধ্ব 23 দলে ফাহমিদুল খেলতে পারে, তখন আপনি কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করবেন। তখন জুনে এসে আমি যখন বলবো আচ্ছা ফাহমিদুলকে আমরা খেলাতে চাচ্ছি, বাট সে এখন রেডি না, ফর সাম রিজন আমরা তাকে অনূর্ধ্ব 23 খেলাচ্ছি, তখন আপনি অনেক ইজিলি মেনে নিবেন। অথবা 50% মানুষ মেনে নিবে আর 50% মানুষ কথা বলবে। তো এই ক্ষেত্রে আন্দোলনটা বা প্রতিবাদটা কিন্তু ছোট হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করা হচ্ছে যাতে আস্তে আস্তে ফাহমিদুলকে জাতীয় দল থেকে বাদ দেওয়া বা ইনস্ট্যান্টলি তাকে জাতীয় দলে না নেওয়া, এই জিনিসটা নর্মালাইজ করা যায়। ইটস এ টেকনিক, দ্যাটস ইট। কারণ ফাহমিদুলকে যদি জাতীয় দলের জন্য জুনে আনা হতো, এই ব্যাপারটা কিন্তু ফাহাদ করিমের জানার কথা। তিনি এটা ক্লিয়ারলি এসে বলতেন যে হ্যাঁ আমরা শিওর, আমরা ফাহমিদুলকে জুনে ন্যাশনাল টিমের জন্যই আনতেছি, এটা তার 100% জানার কথা, না জানার কোনো কারণ নাই। আর উনি এত বড় কর্মকর্তা হয়ে ওনার কোনো আইডিয়া থাকবে না, এটা একটা মানুষকে বোকা বানানোর চিন্তা ভাবনা, আর কিছু না। উনি মেনলি দাবি করছে যে যেখান থেকে যারা হচ্ছে ফাহমিদুলকে নিয়ে ডিল করতেছে ওই দলের অন্তর্ভুক্ত তিনি না, সেজন্য তিনি জানেন না।
বাট দিস ইজ ফেক, মানে ইটস কমপ্লিটলি ফেক। উনি অনেক স্টাইল করে কথাটা বলছে, মানে শুনতে মনে হতে পারে যে না ঠিকঠাকই তো বলতেছে, ইংলিশে বলতেছে যেহেতু, এরকম একটা কথা আছে না, বাট দিস ইজ নট রিয়েল। ফাহমিদুলকে যদি জাতীয় দলের জন্যই আনা হতো, তাদের মাথায় যদি ক্লিয়ার প্ল্যান থাকে আমরা আনতেছি, তাহলে ক্লিয়ারলি বলতো যে ন্যাশনাল টিমের জন্যই আনবো। তারা এটা সেট করতো না যে অনূর্ধ্ব 23, এটা সেট করার চেষ্টা করতো না। আর এখানে আরেকটা জিনিস চলে আসে যে অনেকে আমরা হয়তো ভাবতেছিলাম, বিশেষ করে আমি নিজেও একটু কল্পনা করছি যে অনূর্ধ্ব 23 দলে হয়তো খেলিয়ে তাকে দেখার চেষ্টা করা হচ্ছে যে সে কোন মানের প্লেয়ার, কিন্তু আমি ভুলেই গেছি সে 7 দিন যে সৌদি আরবে ছিল, কোচ তো অবভিয়াসলি জানে, কোচ তো বাংলাদেশ টিমের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের সাথে কম্পেয়ার করতে পারছে না। ফাহমিদুলের স্পিড বেশি, শুটিং রেঞ্জ কিরকম, পাসিং কিরকম, খেলার যে কম্বিনেশন ওগুলা কিরকম, সেন্স কিরকম, ওগুলা সবকিছুই সে নিজে একদম ফার্স্ট হ্যান্ড কিন্তু সে 1 সপ্তাহ ধরে তাকে দেখছে। এই ক্ষেত্রে এটা না বোঝার কোনো কারণ নাই যে ফাহমিদুলের লেভেল কোন জায়গায়। অনূর্ধ্ব 23 দলে দিয়ে যেটা হয়তো তাকে যাচাই করার যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি যাচাই না, এটা জাস্ট জাতীয় দল থেকে সাইডলাইন করার একটা চিন্তা ভাবনা, আর কিছু না। হয়তো আপনি ডিরেক্টলি এসে বলে দেন ফাহমিদুলের খেলা আমরা দেখছি, হি ইজ নট আপ টু দ্য মার্ক, তার মতো প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলের দরকার নেই। কিন্তু এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মুলা ঝুলানো। কারণ জানি এই কথাটা বললে বাফুফেকে সবাই বর্জন করা শুরু করবে, সেজন্য তারা জাস্ট একটু মুলা ঝুলাচ্ছে যে দেখেন ফাহমিদুলকে আমরা খেলাইতে চাচ্ছি জাতীয় দলে, কিন্তু একটু সমস্যা, মানে বুঝার চেষ্টা করেন জিনিসটা কি হচ্ছে। এখন আসল কোয়েশ্চেনে আসি যে সেরিয়া ডি যেখানে ফাহমিদুল খেলে থাকে, ওইটা কি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে ভালো নাকি খারাপ? আর এই যে সেমি প্রফেশনাল আর প্রফেশনাল যে বলা হচ্ছে, এই জিনিসটা কি? যেমন ধরেন বিপিএল হচ্ছে প্রফেশনাল লিগ আর সেরিয়া ডি হচ্ছে সেমি প্রফেশনাল লিগ যেখানে ফাহমিদুল খেলে, তাহলে এই জিনিসটা কি একটু করে এটা আলোচনা করা দরকার। তো এখন আমরা ডিসকাস করি যে বিপিএল এর তুলনায় সেরিয়া ডি এটা ভালো কিনা নাকি খারাপ। আমি যেটা অনেক ঘাটাঘাটি করে বুঝলাম যে সেরিয়া ডি যেটা আছে সেটা যদিও সেমি প্রফেশনাল বলা হচ্ছে, কিন্তু এটার ফেসিলিটিস, মান, কোচ, ইন্টেন্সিটি, ট্যাকটিক্স, তারপরে প্লেয়ারদের অ্যাওয়ারনেস অথবা ম্যাচ আন্ডারস্ট্যান্ডিং, এগুলো বিপিএল এর তুলনায় অনেক ভালো। বিপিএল এর ওই স্ট্রাকচারই নাই যেটা হচ্ছে সেরিয়া ডি এর সাথে কম্পিট করতে পারবে, কারণ ওখানকার প্লেয়াররা অনেক ভালো কোচ পেয়ে থাকে, অনেক ভালো প্লেয়ারদের সাথে অনেক হাই ইন্টেন্স ম্যাচ খেলে থাকে। একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই, বিপিএল এর ক্লাব সংখ্যা কত? 8টা খুব সম্ভবত। আর এদিকে সেরিয়া ডি এর ক্লাব সংখ্যা কত? ফাহমিদুল যেটাতে খেলে সেখানেই আছে 18টা। আর এরকম ওদের মাল্টিপল গ্রুপ আছে। আমি আপনাকে একটা কথা বলি, বিপিএল এর মধ্যে যে কয়টা ফরেন প্লেয়ার আছে তার চেয়ে বেশি ওখানে সেরিয়া ডি তে ক্লাব আছে। আপনি কম্পেয়ার করে দেখেন এবার, ফাহমিদুল যে গ্রুপটাতে খেলে সেরিয়া ডি এর গ্রুপ জি, সেখানে 18টা ক্লাব। তো আপনি চিন্তা করে দেখেন কি লেভেলের কম্পিটিটিভ। আর ওখানে যে ম্যাচগুলো হয় খুবই ইন্টেন্স ম্যাচ হয়, মানে হাই ইন্টেন্সিটিতে এরা খেলে থাকে। তো বিপিএল এর তুলনায় ওয়ে বেটার। কিন্তু এখন কথা হচ্ছে তাহলে প্রফেশনাল আর সেমি প্রফেশনাল এই ব্যাপারটা তো বুঝলাম না। খুবই সিম্পল, আমি যতটুকু বুঝছি ওইটুকু আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন বিপিএল হচ্ছে প্রফেশনাল, অর্থাৎ তপু বর্মন, জামাল ভুইয়া, এরা যে বিপিএল এ খেলে এরা প্রফেশনাল প্লেয়ার, মানে এদের মেইন দায়িত্বটা হচ্ছে ফুটবল খেলা। এরা পার্ট টাইম খেলে না, এরা ফুল টাইম ফুটবলার, ঠিক আছে। অন্যদিকে সেমি প্রফেশনাল বলতে বুঝাই যখন একজন প্লেয়ার ফুল টাইম প্রফেশনাল না, মানে তার সাথে ক্লাবের সাথে ফুল টাইম চুক্তি নাই, তাদের সাথে হয়তো পার্ট টাইম চুক্তি আছে, ওইটাকে বলা হচ্ছে সেমি প্রফেশনাল। ফর এক্সাম্পল, হয়তো আপনি কোনো একটা রেস্টুরেন্টেও কাজ করেন, আবার পার্ট টাইম ফুটবলও খেলতেছেন, অথবা কাজ করেন না বাট আপনি ফুটবলটাকে সিরিয়াসলি খেলতেছেন, বাট ক্লাব আপনাকে ওই পরিমাণ অর্থ দিচ্ছে না, আর ওই পরিমাণ আপনার সাথে কন্ট্রাক্টও ওভাবে করে নাই যে আপনি ফুল টাইম প্লেয়ার, এভাবে করে কন্ট্রাক্টটা করা হয় নাই। এটা হচ্ছে সেমি প্রফেশনাল আর প্রফেশনালের মধ্যে বেশ কমটা, অর্থাৎ টাকা বা কন্ট্রাক্টটা যেভাবে করা হয়। কিন্তু তার মানে এই না যে সেমি প্রফেশনাল মানে আপনি খারাপ প্লেয়ার, বা সেমি প্রফেশনাল প্লেয়ার মানে আপনি অ্যাকচুয়ালি বা ওই লিগটা অনেক খারাপ, ওইটা কিন্তু বলার কোনো চান্স নাই। কারণ ইতালির যে ফুটবল কালচার ওইটা বাংলাদেশ থেকে এমনিতেই ইমপ্রুভ করা, আর ওখানে যে পরিমাণ কম্পিটিশন, ওই জায়গায় আপনি খেলতে হলে আপনার ইন্টেন্সিটি থেকে শুরু করে আপনার স্কিল সবকিছু এমনি অটোমেটিক অনেক ইমপ্রুভ থাকতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ফাহমিদুলের দলে এমন একটা প্লেয়ার আছে যে হচ্ছে কেপ ভার্দে, একটা ন্যাশনাল টিম আছে যাদের র্যাঙ্কিং হচ্ছে 70-এর আশেপাশে। একসময় ওই টিমটাতে 8-10টা ম্যাচ খেলেছে, পরবর্তীতে হয়তো সাইন করতে পারে নাই, হয়তো বাদ পড়ে গেছে, কিন্তু সে ওখানে খেলতো। তার মানে আপনি বুঝেন যে সেরিয়া ডি সেমি প্রফেশনাল মানে এই না যে সেখানে নর্মাল মানুষরা খেলতেছে যারা কোনো প্রফেশনাল প্লেয়ার না, ওরকম কিছু না। ইটস জাস্ট দ্যাট ইতালিতে এত বেশি কম্পিটিটিভ, সবার কাছে প্রফেশনাল লেভেলের খেলাটা সম্ভব না। সে জায়গায় সেমি প্রফেশনাল হিসেবে অনেকে শুরু করে, আস্তে আস্তে যখন ইমপ্রুভ করে তখন তারা সি, সেরিয়া বি, এভাবে করে তারা উপরের দিকে উঠতে থাকে। আর অন্যদিকে বিপিএল যারা খেলে এগুলো হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা, অর্থাৎ বাংলাদেশে কম্পিটিশন নাই, প্লেয়ার্স নাই, যেটা আছে ওইটাকে আমরা সেরা বলা শুরু করতেছি, কারণ আমরা ওদেরকে চিনতেছি, ঘুরে ফিরে ওদের কথাই বারবার আসতেছে, সেজন্য আমরা ওদের সাথে পরিচিত ফিল করতেছি, আমরা মনে করতেছি অনেক বড় প্লেয়ার, তা আসলে কিন্তু অত বড় প্লেয়ার না। আমরা যদি ফাহিমকে নিয়ে নিই, যে হচ্ছে লেফট উইঙ্গার বসুন্ধরা আর হচ্ছে বাংলাদেশ
টিমে খেলে থাকে, সে এতগুলা ম্যাচ খেলে ফেলছে, এত সময় সে বাংলাদেশ টিমে পাইছে, বসুন্ধরায় পাইছে, বসুন্ধরার হয়ে কয়েকটা করছে, কিন্তু ন্যাশনাল টিমে সে এতগুলা সুযোগ পাওয়ার পরেও সে কয়টা গোলই বা করতে পারছে। তো এই জিনিসটা প্রমাণ করে যে অ্যাকচুয়ালি বিপিএল এর কোয়ালিটির তুলনায় তো সিরিয়া ডি এর কোয়ালিটি অনেক ইমপ্রুভ। ওদের স্টেডিয়াম থাকে, ওদের ফিল্ড থাকে, ক্লাব থাকে, আর আমাদের বিপিএল এ যারা খেলে ফকিরাপুল, এদের না স্টেডিয়াম আছে না কি আছে, আমি জানি না কি আছে, নামই তো আছে ফকিরাপুল, আমি আর কি বলবো। যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে আমি নিজেও একটু সন্দিহান ছিলাম যে আচ্ছা সিরিয়া ডি যে বলতেছে এটা কি কোন লেভেলের টিম হইতে পারে, কিন্তু পরে আমি যেটা বুঝলাম ইটস ওয়ে বেটার বিপিএল এর তুলনায়। তো এখন আমার কি মনে হয় যে ফাহমিদুলকে অনূর্ধ্ব 23-এ খেলানো উচিত নাকি জাতীয় দলে? প্রথমত ভাই, অনূর্ধ্ব 23 এটা কোনো দল? আমার কোয়েশ্চেন, আমি অনেক খুঁজে বের করার চেষ্টা করলাম যে এই দলটার নেক্সট ম্যাচ কবে, আমি কোথাও পাইলাম না। বাংলাদেশ টিমের যে আন্ডার 23 দলটা আছে ওইটা নেক্সট ম্যাচ কবে আমি নিজেও জানি না, আমি খুঁজে পাচ্ছি না। তো যেটা বলতেছি যে ওই টিমে খেলা না খেলা সেম, মানে দরকার নাই ওই টিম থেকে খেলার জন্য ইতালি থেকে প্লেয়ার আনার কি দরকার, না আসাই ভালো, এই টিমে খেলার জন্য আসার কোনো মানে হয় না। আর সেকেন্ডলি যেটা বলতে হয় জাতীয় টিমে কেন খেলতে পারবে না, আমার মতামত হচ্ছে তাকে জাতীয় টিমে খেলানো যেতে পারে, 100% যেতে পারে। কারণ জাতীয় টিমের মধ্যে আপনার যে প্লেয়ারগুলো খেলতেছে এরা যে পরিমাণ গোল মিস করতেছে এইটা যে কোনো বাচ্চা দেখলেও হাসবে। ইতালি থেকে ফুটবল খেলে আসতেছে, তারা এসব বাচ্চা গোল মিস করবে না। তো অবভিয়াসলি তাকে হচ্ছে খেলানো যেতে পারে। ইভেন আপনার যদি সন্দেহ লেগে থাকে, আপনি তোর খেলা জানেন কিরকম সে খেলতে পারে, তো সে জায়গা থেকে আপনি হয়তো তাকে শুরুতে অত বেশি টাইম না দিতে পারেন, 60 মিনিট না দিতে পারেন, আপনি তাকে হয়তো 30 মিনিট, 20 মিনিট, 15 মিনিট দিতে পারেন। সে যদি ভালো প্লেয়ার হয় সে 15 মিনিটসে তার কাজ করে দিয়ে চলে আসবে। আর তাছাড়া তার যে বিভিন্ন স্কিল, স্পিড, শুট, পাওয়ারফুল শুট, এসবের ব্যাপারে কিন্তু কোচ নিজেই কথা বলছে, আমরা বলি না, কোচ নিজে দেখে ফার্স্ট হ্যান্ড দেখে সে বলছে যে হ্যাঁ এই প্লেয়ারটা অনেক ভালো। এখনো তারা সেটাই বলতেছে, কিন্তু তারা ন্যাশনাল টিমে তাকে নিতে পারতেছে না। তো এখান থেকে বোঝা যায় দেয়ার ইজ সামথিং, যেটা হচ্ছে তাদেরকে এই জিনিসটা করাচ্ছে যে এই প্লেয়ারকে ন্যাশনাল টিমে নেওয়া যাবে না, প্রবাসী যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আমরা চাচ্ছি না। এই জিনিসটা কিন্তু ওখান থেকে আসতেছে, আমি ইন্ডিকেট করতেছি সিন্ডিকেটের দিকে। ওয়ান সেকেন্ড, ঘুরে ফিরে আবার সিন্ডিকেট কিন্তু স্ট্রং। ওই একজন হামজাকে আনছে যাতে করে টাকা মিলে, আর কিছু না। বাংলাদেশ ফুটবলের ইমপ্রুভমেন্ট সেটার কথা ওরা চিন্তা করতেছে না। যাই হোক, আশা করতেছি আমি রং হই, তাকে যাতে জাতীয় দলে নেওয়া হয়, আমার এই কথাবার্তাগুলো যাতে রং প্রুভ হয়। বাট আমি ব্যাপারটা নিয়ে সন্দিহান, মানে আমার কাছে কনফিউশন আছে, দেয়ার ইজ সামথিং ফিশি। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।